আসসালামু আলাইকুম। মিলটনস টপ 100 কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কোর্সের 38 নাম্বার টপিক, অর্থাৎ টোটাল মিলে আমরা 38টা ক্লাস করে ফেলছি, 37টা করে ফেলছি। আজকে 38 নাম্বার ক্লাস হবে, 38 নাম্বার ভিডিও হবে। সো তোমরা জানো অলরেডি আমাদের কেমিস্ট্রিতে 35টা ক্লাস হয়ে গেছে। কেমিস্ট্রির 35টা ক্লাস হয়ে যাওয়ার পর এখন আমরা ফিজিক্স শুরু করছি। ফিজিক্সে এসে আমরা 38 নাম্বারে আসছি, মানে হচ্ছে ফিজিক্সে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। ফিজিক্সে আমাদের 3 নাম্বার, টোটাল টপিক কাউন্টে 38। সো আজকে টোটাল টপিক কাউন্টে 38 নাম্বার ক্লাসে আমরা আসলে কি কি দেখব? আমরা ভেক্টরের ডট গুণন থেকে যা যা আসে সেগুলা দেখব। ভেক্টরের ডট গুণন থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে গতবারও ডট গুণন থেকে 3-4টা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে মোটামুটি খুবই ইজি টাইপের কোশ্চেন। তুমি যদি একবার এটা ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে এই জায়গা থেকে তুমি হুবহু কমন পাবা। সো এগুলোর জন্য কোনো রকেট সায়েন্স জানা লাগে না, জাস্ট এই ক্লাসটা ভালো করে করবা, নোট করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি কিছু প্র্যাকটিস করার সাজেশন দিব, ওই প্র্যাকটিসগুলো করবা। সো তার আগে এই ভিডিওটা আমি ইউটিউবে দিতে পারি। সো ইউটিউবে যারা নতুন দেখতেছো তারা আমাদের টপ 100 কোর্স সম্পর্কে যদি না জানো তাহলে একটু জেনে রাখো। আমাদের টপ 100 কোর্সে আমরা ভার্সিটি ক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 100টা টপিক অ্যানালাইসিস করে সেইটার উপরে শর্ট ক্লাস দিতেছি। যেই শর্ট ক্লাসে আমাদের বেসিক রিভিউ থাকে, সামারি থাকে, উদাহরণ থাকে, ট্রিক্সগুলো আমরা দেখিয়ে দিই, ঠিক আছে? সো আমি যেহেতু দীর্ঘদিন যাবত কোশ্চেন ব্যাংক সলিউশন করাচ্ছি, এগুলোর উপর আমার ভালো একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এই ক্লাসটা করলে বুঝতে পারবা, তার উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসটা দিতেছি। ওকে, সো যারা যারা এই কোর্সে নতুন তোমরা একটু জেনে রাখো যে আমাদের এই টোটাল কোর্সে ফিজিক্সে 35টা, রসায়নে 35টার কথা থাকলেও এটা হচ্ছে 38টা, এবং ম্যাথে 30টার কথা থাকলেও এখানে মোটামুটি 38-39টা টপিক আমরা সিলেক্ট করছি, যেগুলো আমরা করাচ্ছি। কোর্স ফি মাত্র 400 টাকা। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের শেষ সময়ে এসে খুব দ্রুত এই টপিকে অ্যাডাপ্ট করতে, এই টপিকগুলো দেখলে তোমার অ্যাডাপ্ট করতে সুবিধা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এগুলো তুমি কিন্তু বাছাই করে বের করে ফেলতে পারবা। সেইগুলো হচ্ছে আমাদের কোর্সের ফিচার্স, একটু দেখে নিতে পারো। চলো আমরা দেরি না করে আমাদের আজকে ক্লাসটা চলে যাই। ক্লাসের মাধ্যমে তোমরা হচ্ছে যে পরিপূর্ণভাবে বুঝতে পারবা যে আমরা আসলে এই কোর্সে কি কি করতেছি। সো প্রথমে আসো, আমাদের এখানে আজকে ভেক্টরের ডট গুণন আছে। সো ভেক্টরের ডট গুণন কি জিনিস সেটা যদি আমরা আগে বোঝার চেষ্টা করি, আমাদের কাছে ধরো দুইটা ভেক্টর আছে, এইটা হচ্ছে পি ভেক্টর আর এইটা হচ্ছে কিউ ভেক্টর। সো এই একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থেটা ইকুয়ালস টু মধ্যবর্তী কোণ দেয়া আছে, ঠিক আছে? মধ্যবর্তী কোণ। সো দুইটা ভেক্টর দুই দিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ দেয়া আছে। এই দুইটা ভেক্টরে যদি আমরা ডট গুণন করি, ডট গুণন মানে হচ্ছে পি ডট কিউ, পি ডট কিউ। এইটার ভ্যালু আসে হচ্ছে পি কিউ কস থেটা। এই যে ভ্যালুটা আমরা দেখলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেয়া আছে, এবং কোণের মাধ্যমে আমরা ভেক্টরটার ভ্যালু পাচ্ছি হচ্ছে পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থেটা। এখানে বোঝার বিষয় হচ্ছে পি কিন্তু একটা ভেক্টর রাশি, কিউ একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর গুণ করার পর আমরা যেটা পাইলাম, এখানে দেখো একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, মানে একটা পি একটা কিউ। এখানে কিন্তু এই পি হচ্ছে মান, কিউ হচ্ছে মান। এই দুইটা মান পাইলাম, এই দুইটা স্কেলার রাশি, আর এখানে পাইলাম হচ্ছে কস থেটা। বুঝতে পারছো? সো এই টোটালটা কিন্তু একটা স্কেলার রাশি। সো স্কেলার রাশি হলে এখানে এর কোনো দিক নাই, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির গুণ করে আমি ডট গুণনে একটা স্কেলার রাশি পাইলাম। তাহলে এটা একটা স্কেলার রাশি, এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি। এখন ধরো এই পি ভেক্টরটাই আমার এখানে দেয়া আছে, পি ভেক্টর এটার ভ্যালু হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, এটা দেয়া আছে। এবং কিউ ভেক্টর এটার ভ্যালু দেয়া আছে 3i প্লাস 4j প্লাস 5k, এটা দেয়া আছে। সো দেখো দুইটা ভেক্টর যদি এরকম দেয়া থাকে, এই দুইটা ভেক্টরের ডট গুণন মানে হচ্ছে এদের মাঝখানে ডট হবে। ডট মানে কি? কস থেটা। সো ভালো করে খেয়াল করো, আমরা যখন ডট গুণন করব তখন এইটার সাথে এইটা একবার, এটার সাথে এইটা একবার, এটার সাথে এটা একবার গুণ হওয়ার কথা। এখন আই এর সাথে আই গুণ করলে আই ডট আই। সো আই এর সাথে আই এর কোণ কত? আই মানে এক্স এক্সিস, এক্স এক্সিস টু এক্স এক্সিস এর কোণ হচ্ছে 0 ডিগ্রি। সো cos 0 ডিগ্রির মান 1। এবার দেখো তো আই এর সাথে জে নাও, আই এর সাথে জে মানে আয়ের সাথে আই মানে এক্স এক্সিস, জে মানে ওয়াই এক্সিস। সো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটার মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে cos 90, যেটার ভ্যালু 0।
আই এর সাথে কে মানে কত, আই এর সাথে কে মানে এদের মাঝখানের কোনো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে 0। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, শুধুমাত্র যেই ভেক্টর আছে সেই ভেক্টরের সাথে ওই ভেক্টর যদি গুণ করি তাহলে হচ্ছে মাঝখানের মান 1 হয়। তার মানে আমরা এখানে যখন গুণ করব, গুণের সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা আই এর সাথে আই গুণ করব, জে এর সাথে জে গুণ করব, কে এর সাথে কে গুণ করব, শুধু এগুলার ক্ষেত্রে আমরা মান পাবো, বাকিগুলোর ক্ষেত্রে মান পাবো না। সো এই জায়গাতে আমরা যদি পি ডট কিউ গুণটা করি, গুণ করলে আমাদের ভ্যালু কত আসবে, 3 এর সাথে 2 গুণ, আই এর সাথে আই, সো আই ডট আই মানে 1 ইন্টু 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণা 6। সেম ভাবে জে ডট জে গুণ করলে 1, 3 এর সাথে 4 গুণ করলে 3 এ 4 12, কে ডট কে গুণ করলে 1, 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20। সো ক্যালকুলেশন করলে দেখো এই জায়গাতে আসে 20 আর 12 32 আর 6 টোটাল মিলে আসে হচ্ছে 38। সো এই হচ্ছে আমাদের টোটাল ভ্যালু, দ্যাট ইজ 38। সো পি ডট কিউ এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 38। পি ডট কিউ টোটাল মিলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি ভাইয়া, 38। সো এই 38 হচ্ছে আমাদের এখানকার বেসিক ভ্যালু, বুঝবা জিনিসটা, এই 38 হচ্ছে আমাদের টোটাল এখানকার বেসিক ভ্যালু। সো আমরা ডট গুণনের মাধ্যমে যখন আমরা এই ক্যালকুলেশনটা করছি তখন আমরা ভেক্টরকে স্কেলারে কনভার্ট করে ফেলতে পারতেছি। তার মানে আমরা ডট গুণের মাধ্যমে পি ডট কিউ এর ভ্যালু বের করতে পারি, তাই না? এবার আরেকটা জিনিস এখানে বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা এই থেটার ভ্যালু কিন্তু বের করতে পারি এই ফর্মুলার মাধ্যমে। থেটা মানে কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এই ফর্মুলা দিয়ে আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে সেটাও কিন্তু আমরা পারি। মধ্যবর্তী কোণ কিভাবে বের করব, দেখো এই ফর্মুলাটাকেই আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, দেখো cos theta equals to আমাদের ভ্যালু আসে উপরে পি ডট কিউ, নিচে আসে হচ্ছে পি কিউ, তাই না? এবার থেটা ইকুয়ালস টু তাহলে কি আসবে, থেটা ইকুয়ালস টু আসবে হচ্ছে cos ইনভার্স উপরে পি ডট কিউ, নিচে আসবে হচ্ছে পি কিউ। সো এইটা আসবে হচ্ছে আমাদের cos ইনভার্সের ভ্যালু। তার মানে কোথাও যদি আমাদের থেটা বা অ্যাঙ্গেল বের করতে বলে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। এখন যদি আমাদের এই ভেক্টরটারই মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব, এটা ইজিলি করা সম্ভব, বাট আমরা এই ভেক্টরটা না দেখে একটা বের করা যায় এরকম ইজি ভেক্টর দেখব। সাপোজ ধরো আমাদের একটা ভেক্টর দিয়ে দিল এ ভেক্টর, সেটা হচ্ছে আই মাইনাস জে প্লাস কে ভেক্টর, এটা দিয়ে দিল, বুঝবা জিনিসটা, এটা হচ্ছে আমাদের দিয়ে দিল। এবার আরেকটা ভেক্টর দিল বি ভেক্টর, সেটা হচ্ছে আরেকটা ভেক্টর বি ভেক্টর দিয়ে দিল, সেটা হচ্ছে আই প্লাস জে মাইনাস কে, ঠিক আছে? একটা ভেক্টর কি দিল, মাইনাস কে, এই ভেক্টর দিয়ে দিল। সো আমাদের যদি এরকম দুইটা ভেক্টর দিয়ে দেয় তাহলে এই দুইটা ভেক্টর থেকে আমরা কিভাবে হচ্ছে তোমার ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করব। সো ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করার জন্য প্রথমত আমাদের এই দুইটা ভেক্টরের ডট গুণন করতে হবে। সো এ ডট বি ইকুয়ালস টু, দেখো আই এর সাথে আই মানে 1, জে এর সাথে জে কত আসবে 1 ইন্টু 1, সো এখানে -1 আসবে। দেখো জে ডট জে ইকুয়ালস টু কি 1 হয়, আর এখানে -1 এখানে +1 -1, আর কে ডট কে ইকুয়ালস টু কত আসে আমাদের, আবারও একটা 1 আসে। সো এইটা ক্যালকুলেশন করলে এখানে দেখো আরেকটা আসে হচ্ছে আমাদের -1, আরেকটা পরেরটাও আমাদের -1 আসে, এটা প্লাস এটা মাইনাস, সো -1 আসে। সো ক্যালকুলেশন করলে এটার সাথে কেটে যায়, এখান থেকে আমরা ডট গুণন করে -1 পাই। এবার এখান থেকে আমরা কিন্তু এর ভ্যালু বের করতে পারতেছি, এ ভেক্টরের ভ্যালু বের করলে কত আসবে, দেখো √1 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, তারপর √1 স্কয়ার প্লাস √1 স্কয়ার। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ভ্যালু আসে কত, √এর নিচে 3। এবার দেখো বি ভেক্টর, এইটা যদি আমি মান বের করি, এটা সেম ভাবে √এর নিচে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, সেটাও আসে √এর নিচে 3। সো এখন তুমি যদি ওই cos থেটার ভ্যালু বের করো তাহলে cos ইনভার্স উপরে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে যাবে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। সো ক্যালকুলেশন করো, এ ডট বি এর ভ্যালু দেখো উপরে -1, নিচে এর ভ্যালু আসবে √3 ইন্টু √3। সো আমাদের টোটাল ভ্যালু আসবে cos ইনভার্স -1/3। সো এটা আমাদের অপশনে দেয়া থাকবে, এই যে ভ্যালুটা পাইছে এটা অপশনে দেয়া থাকবে। আমি র্যান্ডম নিছি এই জন্য ভ্যালুটা এরকম আসছে। আমি জাস্ট তোমাকে এখন বেসিকটা রিভিউ করতেছি যে বেসিকটা কিভাবে হবে। তো জিনিসটা হচ্ছে এইভাবে আমাদের যখন কোণ বের করতে বলবে আমাদের স্টেপ বাই স্টেপ আসতে হবে, এবং ফাইনালি আমরা একটা অ্যান্সারে পৌঁছাবো যেখান থেকে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা আছে সেই কোণটা বের করতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসপত্রগুলো আমাদের ক্লিয়ার হলো কিনা, তাহলে এই জায়গা থেকে যদি আমি একটু রিভিউ করি কি করছি, আমরা প্রথমে এ ডট বি কিভাবে বের করতে হয় সেটা দেখছি। এই জায়গাতে আই ডট আই, জে ডট জে, কে ডট কে করলে কি হয়, আই ডট জে, জে ডট কে এগুলো করলে কি হয় সেটা দেখছি। তারপরে এই জায়গা থেকে আমরা অ্যাঙ্গেল বের করা শিখলাম,
অ্যাঙ্গেল বের করা শিখলাম। এখন এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস বের করা শিখবো, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। সো এখান থেকে তুমি হেডিং দিবা লম্ব অভিক্ষেপ। সো এই যে ডট গুণন, এই ডট গুণন থেকে লম্ব অভিক্ষেপ বের করা যায়, লম্ব অভিক্ষেপ বের করা যায়। আমি বলবো ভাই লম্ব অভিক্ষেপ কি জিনিস? লম্ব অভিক্ষেপ কি জিনিস? লম্ব অভিক্ষেপ খুব চমৎকার একটা জিনিস। দেখো লম্ব অভিক্ষেপ খুব চমৎকার একটা জিনিস। সো আমরা একটু লম্ব অভিক্ষেপ দেখি। লম্ব অভিক্ষেপ ব্যাপারটা হচ্ছে, দেখো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। সো দেখো এই জায়গাতে আমাদের লাস্ট কথাটার দিকে খেয়াল করতে হবে, বি এর লম্ব অভিক্ষেপ। সো বি এর লম্ব অভিক্ষেপ কথাটার দিকে যদি আমরা খেয়াল করি, বি এর লম্ব অভিক্ষেপকে আমরা সবসময় বি কস থেটা বলবো। যার লম্ব অভিক্ষেপ তার কস থেটা, মাথায় রাখবা, যার লম্ব অভিক্ষেপ তার কস থেটা। এবার দেখো যদি এরকম বলে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, এ এর লম্ব অভিক্ষেপ। সো এ এর লম্ব অভিক্ষেপ মানে কি? এ এর কস থেটা। সো যার হচ্ছে লম্ব অভিক্ষেপ তার কস থেটা। সো এ এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে এ কস থেটা। এ এর লম্ব অভিক্ষেপ মানে কি? এ কস থেটা। সো বি এর লম্ব অভিক্ষেপ বি কস থেটা, এ এর লম্ব অভিক্ষেপ এ কস থেটা। সো দেখো আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে আমরা দেখছি যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। সেখান থেকে যদি আমরা বি কস থেটা এই অংশটাকে আলাদা করে নিই, তাহলে বি কস থেটা, ভ্যালুর দিকে তাকাও, বি কস থেটা ইকুয়ালস টু উপরে যাবে এ ডট বি, নিচে যাবে এ। এটা কি? এটা কিন্তু মান, ঠিক আছে? তাহলে বি কস থেটাটা আসলে আমাদের একটা লম্ব অভিক্ষেপ না? বি কস থেটাটা বি এর লম্ব অভিক্ষেপ। সো বি এর লম্ব অভিক্ষেপ আসবে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই তার মান দিয়ে যদি করো তাহলে সেটা তুমি পাচ্ছ। এখন তুমি দুইটা ভেক্টর নাও, নিয়ে কিন্তু এটা তুমি অনায়াসে বের করতে পারবা। যেমন ধরো এই জায়গা থেকে আমরা যদি একটা ভেক্টর এ ভেক্টর এটা নিই, প্রথমে আমরা একটা ভেক্টর নিব এ ভেক্টর, এবং এ ভেক্টরের মান যদি নিই, সাপোজ ধরো এ ভেক্টর ইকুয়ালস টু আই প্লাস জে দেয়া আছে, আর বি ভেক্টর ইকুয়ালস টু জে প্লাস কে দেয়া আছে। সো খেয়াল করে দেখো আই প্লাস জে আর জে প্লাস কে দেয়া আছে। তার মানে আমরা এখান থেকে যখন দুইটা ভেক্টরে গুণ করছি, এ ডট বি করতেছি, এ ডট বি এর ভ্যালু এখানে কত আসছে? আই এর সাথে আই গুণ করলে 0 আসে, জে এর সাথে জে গুণ করলে 1 আসে, কে এর সাথে কে গুণ করলে 0 আসে। সো এখানে আই ডট বি, তোমার এ ডট বি এর ভ্যালু হচ্ছে 1 আসে। সো দেখো বি কস থেটা মানে হচ্ছে উপরে এ ডট বি এর ভ্যালু আমি পাবো হচ্ছে 1, ঠিক আছে? এবার নিচে এ এর মান বের করতে হবে। এ এর মান মানে কি? এ ভেক্টরের মান। সো এ ভেক্টরের মান মানে হচ্ছে রুটের নিচে তোমার আই এর স্কোয়ার, আই এর সহগের স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। সো 1 স্কোয়ার মানে 1 প্লাস 1। সো আমাদের ভ্যালু আসে হচ্ছে √2। সো এখান থেকে আমরা ভ্যালু পাইলাম কত? √2, তাই না? এখান থেকে আমরা ভ্যালু পাইলাম কত? √2। সো তার মানে এই জায়গাতে আমরা নিচে ভ্যালু পাইলাম হচ্ছে √2। সো এই জায়গায় দেখো আমাদের পরের ভ্যালু আসলো হচ্ছে √2। তার মানে এই জায়গাতে বি কস থেটা মানে বি এর লম্ব অভিক্ষেপ, এটার ভ্যালু কিন্তু 1/√2। বি কস থেটা বি এর লম্ব অভিক্ষেপ, এটার ভ্যালু আসলো কত? 1/√2। বুঝতে পারছো? বি কস থেটা বি এর লম্ব অভিক্ষেপ। সেম ভাবে এই জায়গায় যদি আমাদের এইটা বের করতে বলতো যে এ এর লম্ব অভিক্ষেপ বের করো, তাহলে এ এর লম্ব অভিক্ষেপ হইতো হচ্ছে এ কস থেটা। সো এ কস থেটার ভ্যালু তখন কি আসতো? এ ডট বি ডিভাইডেড বাই তোমার হচ্ছে বি ভেক্টর, এখানে এ চলে গেছে, ওখানে যাবে বি। তখন আমরা কি করতাম? সেম ভাবে এ ডট বি এর ভ্যালু আমাদের আসে 1, আর বি এর মান কত? বি এর মান যদি আমি বের করার চেষ্টা করি, বি ভেক্টরের মান মানে হচ্ছে রুটের নিচে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে √2। সো এই যে √2 মানে নিচের √2 নাও, √2 মানে নিচের √2 নাও, দেখো এই √2টা আসে, সেটা কত আসে? আমার 1/√2। তাহলে এ কস থেটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টর, যেটা আরেকটা মান, খুব চমৎকার মান। তার মানে এখান থেকে আমাদের ডট গুণন থেকে আরো একটা চমৎকার জিনিস বের করা যায়, সেটা হচ্ছে আমাদের কি? লম্ব অভিক্ষেপ। তো এইটা আমরা সুন্দর মতো বের করা শিখবো। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, এবার আসো এখান থেকে আমাদের আরো একটা চমৎকার জিনিস বের করা যায়। দেখো এখান থেকে খুব চমৎকার জিনিস বের করা যায়, তাই না? দেখো যখন তুমি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা নিবা, যখন তোমার থেটার মান 0 ডিগ্রি, তখন দেখো কস থেটার মান কত? কস থেটার মান 1। আর যখন তোমার থেটার মান 90 ডিগ্রি, তখন দেখো কস থেটা এটার মান হচ্ছে 0।
সো কখনো যদি cos থিটার মান 0 হয়ে যায় তখন দেখো এই টোটাল টার্মটা 0 হয়ে যায়। সো দেখো কখনো যদি আমার a ডট b এইটার মান যদি 0 হয়, a ডট b এটার মান যদি 0 হয়, তার মানে a এবং b এর মধ্যবর্তী কোণ কত বলো তো? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো a ডট b এর মান 0 হওয়ার মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে হচ্ছে এরা পরস্পর লম্ব। সো a ডট b ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্ত হচ্ছে তাদের ডট গুণন কি হইতে হবে? 0 হইতে হবে। তাদের ডট গুণন 0 হইতে হবে। এবার এটাই বলবে যে আমাদের a ভেক্টর ইকুয়ালস টু যদি i প্লাস 3j প্লাস mk হয়, হ্যাঁ এরকম, আর b ভেক্টর ইকুয়ালস টু যদি 2i প্লাস 2j প্লাস 3k হয়, তাহলে m এর কোন মানের জন্য এখানে বলবে m এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। সো m এর একটা নির্দিষ্ট মানের জন্য এই টোটাল ভেক্টর পরস্পর লম্ব হবে, সেই m এর মানটা আমার এখানে বের করতে হবে। সো m এর মানটা আমি কিভাবে বের করব? m এর মানটা বের করতে গেলে আমাদের a ডট b ভেক্টর ইকুয়ালস টু কি হবে? 0 হবে। a ডট b ভেক্টর ইকুয়ালস টু 0। সো ভালো করে খেয়াল করো, a ডট b ভেক্টর তুমি যদি করো তাহলে 1 এর সাথে 2 গুণ করলে আমার 2 আসে, 3 এর সাথে 2 গুণ করলে আমার 6 আসে, m এর সাথে 3 গুণ করলে আমার 3m আসে ইকুয়ালস টু 0। তাহলে m এর একটা নির্দিষ্ট আমি মান পাবো। মানটা কত? দেখো এই জায়গাতে 3m ইকুয়ালস টু, এটা ওই সাইডে গেলে -8। সো m ইকুয়ালস টু -8 ডিভাইডেড বাই 3, m ইকুয়ালস টু -8 ডিভাইডেড বাই 3। সো এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে কি ঘটলো এটা যে আমাদের কখনো কখনো ভেজালের ম্যাথ দিয়ে দিবে। এই ম্যাথের টাইপটা কি? এই ম্যাথের টাইপ হচ্ছে ভেজালের ম্যাথ। দেখো আমি এখানে হেডলাইন লিখে দিই, এটা হচ্ছে ভেজালের ম্যাথ। সো ভেজালের ম্যাথ বলতে কি বোঝাচ্ছি? ভেজালের ম্যাথ বলতে বোঝাচ্ছি যে ভেক্টরের মধ্যে একটা ভেজাল থাকবে। ভেজালটা কি? এই জায়গায় দেখো ভেক্টরের মধ্যে ভেজাল আছে হচ্ছে m। সো এই ভেজালের মান আমার বের করতে হবে। সো ভেজালের মান বের করার শর্ত দিয়ে দিবে, যেমন ডট গুণনের ক্ষেত্রে শর্ত আমি কখন এই রকম বের করতে পারবো? যখনই আমার 90 ডিগ্রি বা লম্ব বলবে তখন ডট গুণনের মান 0 হয়ে যাবে। 90 ডিগ্রি বা লম্ব বললেই ডট গুণনের মান 0 হবে, যেমন কারণ cos 90 ডিগ্রির মান 0। সো যখন 0 হবে তখন আমি এই ধরনের ভেজালের ম্যাথ করতে পারবো। সো আবার যদি দেখি ভেজালের ম্যাথ, আরো একটা ভেজালের ম্যাথ করি। দেখো ভেজালের ক্ষেত্রে আরেকটা ম্যাথের ক্ষেত্রে এরকম বলছে, আমি জানি না সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা, বারবার হচ্ছে আমার মাইক্রোফোনটা উল্টিয়ে যাচ্ছে, আই গেস ঠিকঠাকই যাচ্ছে, যদি কোথাও প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে নিও। সো দেখো এবার ধরো একটা ম্যাথ দিছে p ইকুয়ালস টু 2i প্লাস mj প্লাস 4k ভ্যালু, q ইকুয়ালস টু 3i প্লাস 2j মাইনাস 3k ভ্যালু দিয়ে দিছে। এবার বলছে m এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। বলছে কি, প্রশ্ন হচ্ছে m এর কোন মানের জন্য, m এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। সো এই প্রশ্ন লিখতে গেলে সময় বেশি লাগে। পরস্পর লম্ব হবে। এবার দেখো তো পরস্পর লম্ব এই কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় আসবে যে এরা পরস্পর লম্ব বলছে মানে কি? লম্ব বলছে মানে এরা পরস্পর 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে cos 90 ডিগ্রি 0, অর্থাৎ p ডট কিউ ইকুয়ালস টু 0। হ্যাঁ, p ডট কিউ, কারণ কি cos এর ক্ষেত্রে আমরা জানি যে ডট গুণন। সো cos 90 ডিগ্রি মানে কি? cos এর ক্ষেত্রে ডট গুণন। সো p ডট কিউ ইকুয়ালস টু 0। এখন যদি আমি p ডট কিউ করি, দেখো 2 এর সাথে 3 গুণ করলে 6 আসে। পরে দেখো m এর সাথে 2 গুণ করলে 2m আসে। পরে দেখো 4 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে মাইনাস 3 এর 4 12, কারণ একটা প্লাস একটা মাইনাস। তো এটার ভ্যালু আসে হচ্ছে এইটা। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 2m মাইনাস 6 ইকুয়ালস টু আসে হচ্ছে 0, কারণ কি এখানে 6 এখানে -6। এবার দেখো পরবর্তী লাইনে 2m ইকুয়ালস টু 6 আসে, m ইকুয়ালস টু 3 আসবে। সো m ইকুয়ালস টু 3 মানে হচ্ছে এই ভ্যালুটা। m ইকুয়ালস টু 3 মানে কি? মানে হচ্ছে এই ভ্যালুটা। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কাহিনী। এটা কি? এই হচ্ছে আমাদের টোটাল কাহিনী। সো তার মানে আমাদের যদি এরকম ভেজালের ম্যাথ আসে তাহলে আমাদের পারতে হবে, এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ভেজালের এই ম্যাথই তুমি কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে পাবাই। এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতেই পারি, পাবাই। এবার এইটার প্রুফ হিসেবে তোমাকে আমি কিছু কোশ্চেন দেখাবো। কিছু কোশ্চেন দেখলেই তুমি প্রমাণ পেয়ে যাবে যে আসলে কেন এই টপিকটা গুরুত্বপূর্ণ। তোমাকে আমি যা যা প্রথমে পড়াইছি দেখো সেই বেসিকগুলো এখানে দেয়াই আছে। হ্যাঁ, এই বেসিকগুলো এখানে দেয়া আছে যে মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য বেসিক কি, এটার জন্য বেসিক কি, ওটার জন্য বেসিক কি,
আমি কিন্তু এইগুলা সলভ করাইতে যেই এগুলা খুঁজে পাইছি যে কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, সলভ করাতে যেই পাইছি। এবার দেখো এই জায়গাতে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এখানে আমাদের অভিক্ষেপের ম্যাথ আছে। এই দেখো প্রথমে একটা অভিক্ষেপের ম্যাথ দিছে। প্রথমে আমাদের বলছে, এই জায়গায় খেয়াল করো, প্রথমে আমাদের বলে দিছে, এই জায়গায় যদি আমরা খেয়াল করি, এই জায়গায় বলছে দেখো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, কোশ্চেন ব্যাংক বের করবা। বলছে এ এর উপর বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা, তার মানে এ ডট বি ডিভাইডেড বাই এ, এটা আসবে। সো এ ডট বি মানে কি, এটার সাথে এটা ডট করব, তারপরে এর যে ভ্যালু সেটা আমরা নিচে নিব। সো এই দেখো এ ডট বি ডিভাইডেড বাই ভ্যালু আসছে কত, 5/3, ঠিক আছে। সো বি কস থিটার ভ্যালু আসছে হচ্ছে 5/3। তো তার মানে এই জিনিসপত্রগুলো আমাদের বের করতে হবে। সো এইটাই কিন্তু আমাদের প্রশ্নে আসছে। এবার এখান থেকে এই ডট গুণনের ক্ষেত্রে আরেকটা পিওর বেসিক আছে, যেটা হচ্ছে কাজের বেসিক। এটা আমি তোমাকে দেখাইনি, এই বেসিকটা তোমাকে এখন একটু দেখাই দিই। পিওর আরেকটা বেসিক আছে, সেটা হচ্ছে কাজের বেসিক। হ্যাঁ, ডট গুণনের ক্ষেত্রে কাজের বেসিক মানে কি? কাজের বেসিক মানে হচ্ছে দেখো ডট গুণনের ক্ষেত্রে কাজ ইকুয়ালস টু তোমার এফ ডট এস, হ্যাঁ, মানে হচ্ছে এফ এস কস থেটা, এফ ডট এস মানে এফ এস কস থেটা। সো আমাদের কখনো কখনো এরকম বলা থাকে যে যদি কোনো একটি বল 2i 3j প্লাস 4k এটা হয়, এটা একটা বল, এবং অবস্থান ইনিশিয়াল অবস্থান x1 ইকুয়ালস টু i প্লাস j প্লাস k হয়, পরবর্তী অবস্থান x2 ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস 4k হয়, তাহলে কাজের মান বের করো। সো কাজের মান বের করতে বললে তখন আমাদের মাথায় রাখতে হবে এই যে দুইটা অবস্থান, অবস্থানের পরিবর্তন ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের এস, এই এস, আর এখানে এফ যেটা দেয়া আছে সেই এফটা তো এখানে আছেই। তার মানে আমরা যদি এখন এই দুইটার ভিতরে কাজ বের করতে চাই, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, প্রথমে আমি এফ এর ভ্যালু বসাবো 2i প্লাস 3j প্লাস 4k, এর সাথে আমার ডট গুণন কার হবে, এই দুইটা ভেক্টরের অবস্থানের পরিবর্তন। কারণ কি, এই জায়গায় ডেল এক্স মানে হচ্ছে পরের অবস্থান থেকে আগের অবস্থান বাদ, শেষ অবস্থান থেকে আদি অবস্থান বাদ। তো শেষ অবস্থান আমাদের এটা দেয়া আছে, আদি অবস্থান এটা দেয়া আছে। তো 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, সো i প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2j প্লাস 4 থেকে 1 বাদ দিলে 3k এটা থাকে। সো এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে i এর সাথে i করলে দেখো 2 পাওয়া যায়, j এর সাথে j করলে 3 দুগুণা 6 পাওয়া যায়, k এর সাথে k করলে 3 এর 4 12 পাওয়া যায়। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে 20 জুল পাওয়া যায়। সো এইটাই আসে আমাদের শেষ পর্যন্ত অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, w এর ভ্যালু পাইলাম হচ্ছে w ইকুয়ালস টু f ডট s। সো কাজের ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারি, যেটা একটা গুরুত্বপূর্ণ টাইপ, এটা আমি তোমাদের পড়াইতে ভুলে গেছিলাম। এবং দেখো এই জায়গাতে কাজ থেকে একটা ম্যাথ আসছে যে এখানে আমাদের ইনিশিয়াল এত নিউটন বল ছিল, অবস্থান এত থেকে এত সরে গেলে আমাদের ইয়া কত। এবং দেখো এইটা রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে, এটাও রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে। পরে দেখো আমাদের এই দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, এটাও রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে। তার মানে ডট গুণন থেকে এক রাজশাহী ইউনিভার্সিটিতেই 3টা কোশ্চেন আসছে। পরে দেখো এই ডট গুণন থেকে আবার কাজের মান বের করার প্রশ্ন আমাদের চিটাগং ইউনিভার্সিটি 23-24 চলে আসছে। তাহলে এটাও আমরা টেকনিক শিখে গেছি। এবার দেখো আমাদের এখানে এই ডট গুণন এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, কোণ বের করার প্রশ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 আসছে। বুঝতে পারছো? তাহলে দেখো প্রতি বছরই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, অলরেডি আমি এটা শেখাইছি। এবার দেখো 6 নম্বরে একটা এমসিকিউ আছে, বলছে যে এত ভেক্টর এবং এত ভেক্টর এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে, লম্ব হলে ডট গুণ মানে কি 0। তাহলে দেখো এখান থেকে আমি এর মান বের করতে পারবো না অনায়াসে, এটা ক্যালকুলেশন করে ইজিলি এইটুকুর ভিতরে সলভ করে বের করা যায়। সো এই হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে। পরে দেখো আবারও সেই সেম কাহিনী, কাজের মান বের করতে বলছে, কাজের মান 0, এই জিনিসপত্রগুলো বলছে। সো ডট গুণন এবং তোমার হচ্ছে যে এই ডট গুণন রিলেটেড যা যা লাগে তাই আমরা এখান থেকে মোটামুটি শেষ করে ফেলছি। সো এই জায়গা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে এগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। সো এই জায়গাতে আমি তোমাকে একটু সাজেশন দিব যে এই যে বেসিকটা আমি তোমাকে দিলাম, এই বেসিক ক্লাসটা তুমি দেখবা, দেখার পরে আমি যা যা এখানে প্র্যাকটিস করাইছি এই প্র্যাকটিসগুলো তুমি একা একা করবা, করার পরে কোশ্চেন ব্যাংক খুলে স্পেসিফিক এই টপিকে যে কয়টা কোশ্চেন আছে সেই কয়টা কোশ্চেনই তুমি প্র্যাকটিস করবা। এই বেসিক ক্লাসটা করার পর কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা। তাহলে প্র্যাকটিস করলে এই টপিক থেকে যেহেতু বারবার কোশ্চেন আসবে তুমি এই টপিকটা পারবা, ঠিক আছে। তাহলে তোমার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে প্র্যাকটিস করবা এই টপিক থেকে প্র্যাকটিস। এখানে 15টা মতো কোশ্চেন আছে, এই 15টা মতো কোশ্চেন কোথা থেকে করবা? তোমার হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক,
ভার্সিটি ক কিউবি। সো এইগুলা করলে এখান থেকে তোমার একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মিল্টন ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।